আজকাল তো আমরা এআই ছাড়া চলতেই পারি না, তাই না? স্মার্টফোন, সেলফ ড্রাইভিং গাড়ি, সবখানে এআই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভাবনাটা আসলে কত পুরনো? এর শুরুটা কিন্তু ছিল একটা স্বপ্নের মতো। মানুষের মতো চিন্তা করতে পারে এমন একটা যন্ত্র বানানোর স্বপ্ন। আর আজ সেই স্বপ্ন এক নতুন বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে। চলুন আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই অসাধারণ জার্নিটাকেই একটু কাছ থেকে দেখব। আর সবকিছুর মূলে ছিল একটাই প্রশ্ন, একদম মৌলিক একটা প্রশ্ন। একটা যন্ত্রের চিন্তা করা এর মানেটা ঠিক কি? একটা মেশিন কি আসলেই মানুষের মতো করে ভাবতে পারে? বিশ্বাস করবেন, এই একটা দার্শনিক প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিয়েছিল আস্ত একটা বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বিশাল প্রশ্নের উত্তর খোঁজার প্রথম একটা বাস্তবসম্মত চেষ্টা করেছিলেন অ্যালান টুরিং। তিনি একটা পরীক্ষার কথা বলেন, যেটা আজকে আমরা টুরিং টেস্ট নামে চিনি। আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। ধরুন আপনি প্রশ্ন করছেন, আর ওপাশ থেকে একজন মানুষ আর একটা মেশিন উত্তর দিচ্ছে। আপনি যদি শুধু উত্তর দেখে বুঝতে না পারেন কোনটা মানুষ আর কোনটা মেশিন, তাহলেই বলতে হবে মেশিনটা বুদ্ধিমান। এটাই ছিল বলতে পারেন মেশিনের বুদ্ধিমত্তা মাপার প্রথম কোনো স্কেল। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গুছিয়ে জেনে নেওয়া যাক, এই যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলছি, জিনিসটা আসলে কি। এই ফিল্ডটার নাম যিনি দিয়েছিলেন তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, জন ম্যাককার্থি। তার মতে এআই হচ্ছে এমন একটা সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং যার কাজ হল বুদ্ধিমান মেশিন বানানো, বিশেষ করে ইন্টেলিজেন্ট কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা। সোজা কথায় কম্পিউটারকে এমনভাবে তৈরি করা যাতে তারা মানুষের মতো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে। এআই এর লক্ষ্যগুলো কিন্তু বেশ বড়সড়, মানে একদম মানুষের মতো করে দেখা বা কথা বোঝা থেকে শুরু করে কঠিন সব সমস্যার সমাধান করা, এমনকি ডাক্তারের মতো রোগ নির্ণয় করা বা শেয়ার বাজারের পূর্বাভাস দেওয়ার মতো জটিল কাজও এর মধ্যে পড়ে। এই বড় বড় লক্ষ্যগুলোই কিন্তু এআই গবেষণাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এত বড় একটা স্বপ্ন, এটা প্রাতিষ্ঠানিকভাবে দেখা শুরু হলো কবে থেকে? এর উত্তর জানতে হলে আমাদের ইতিহাসের পাতা একটু উল্টে দেখতে হবে। সময়টা ছিল ১৯৫৫ সাল। ডার্টমাউথে একটা ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল, আর সেখানেই জন ম্যাককার্থি প্রথমবার এই নামটা ব্যবহার করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু একটা নতুন একাডেমিক ফিল্ড, একটা নতুন গবেষণার জগতের পথ চলা শুরু হয়। আর শুরুর দিকেই এমন কিছু সাফল্য আসে যা সবাইকে একদম চমকে দিয়েছিল। যেমন ধরুন আর্থার স্যামুয়েলের বানানো একটা চেকার্স প্রোগ্রাম। ওটা শুধু খেলতই না, খেলতে খেলতে নিজের ভুল থেকে শিখত, আর শিখতে শিখতে একসময় তার স্রষ্টাকেই হারিয়ে দেয়। ভাবা যায়, এই ঘটনা থেকেই কিন্তু প্রথম মেশিন লার্নিং বা যন্ত্রের শেখার আইডিয়াটা আসে। আর অন্যদিকে জন ম্যাককার্থি তৈরি করলেন লিস্প নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ছিল একটা বিপ্লব। কারণ এটা শুধু সংখ্যা নিয়ে কাজ করত না, বরং আইডিয়া বা প্রতীক নিয়েও কাজ করতে পারত। এআই গবেষণার জন্য এটা ছিল ভীষণ জরুরি। কিন্তু এআইয়ের ইতিহাসটা একদম সরল পথে এগোয়নি। এর যাত্রায় ছিল দারুণ সব উত্থান, আবার ছিল খুব কষ্টদায়ক পতনও। ৬০ আর ৭০-এর দশকে এআই গবেষণায় রীতিমতো একটা বিস্ফোরণ ঘটে। ভাবুন একবার, কারখানার রোবট থেকে শুরু করে মানুষের সাথে কথা বলার চ্যাটবট, এমনকি নিজে নিজে চলতে পারা গাড়ি, সবই কিন্তু সেই সময়ে তৈরি হচ্ছিল। চারদিক থেকে বড় বড় ইনভেস্টমেন্ট আসছিল, আর সবার প্রত্যাশাও ছিল একদম তুঙ্গে। কিন্তু এরপরই নেমে আসে এআই উইন্টার, মানে এআই এর শীতকাল। ৮০ দশকের শেষের দিকে দেখা গেল অনেক বড় বড় কথা বলা হলেও সেগুলো পূরণ করা যাচ্ছে না। তখন তো কম্পিউটিং পাওয়ারও অনেক কম ছিল, ডেটাও যথেষ্ট ছিল না। ফলে যা হওয়ার তাই হলো, গবেষণার জন্য টাকা পয়সা আসা প্রায় বন্ধ হয়ে গেল, আর সব অগ্রগতিও একরকম থেমেই গেল। তবে ভালো খবর হলো, সেই শীতকাল কিন্তু চিরদিন থাকেনি। সব নীরবতা ভেঙে এআই আবার ফিরে এসেছে, আর এবার আগের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী হয়। চলুন দেখি এই অবিশ্বাস্য কামব্যাকটা কিভাবে হলো। এই মুহূর্তটা ছিল একটা গেম চেঞ্জার। আইবিএমের সুপার কম্পিউটার ডিপ ব্লু যখন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দিল, তখন পুরো বিশ্ব প্রথমবার দেখল যে একটা মেশিনের স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাও একজন মানুষকে ছাড়িয়ে যেতে পারে। আর এটাই ছিল এআইয়ের দ্বিতীয় উত্থানের শুরু। আর এরপর থেকে তো এআই আমাদের জীবনের প্রায় সবখানে ছড়িয়ে পড়েছে। আমাদের ঘরে যে রোবট ভ্যাকিউম ক্লিনার ঘোরে, নেটফ্লিক্সে আমরা কি দেখব তার সাজেশন, ফোনের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, এমনকি জিপিটি-3 মতো মডেল যা মানুষের মতো লেখা বা কবিতাও লিখে দিচ্ছে, এই সব কিছুই এখন বাস্তব। আর এর পেছনে কারণ হলো দুটো জিনিস: প্রচুর পরিমাণে ডেটা আর অবিশ্বাস্য কম্পিউটিং পাওয়ার। কিন্তু এআই এত দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে একটা বড় সংকটও সামনে চলে এসেছে। ব্যাপারটা হলো, এই সিস্টেমগুলো তো শেখে আমাদের চারপাশের ডেটা থেকে।
এখন সেই ডেটার মধ্যেই যদি আমাদের সমাজের ভুল ধারণা বা কুসংস্কারগুলো মিশে থাকে তাহলে কি হবে? এআই তো সেগুলোও শিখে ফেলবে, তাই না? এই সমস্যাটাকেই বলা হয় অ্যালগরিথমিক বায়াস বা অ্যালগরিথমীয় পক্ষপাত। মানে যখন এআইকে শেখানোর জন্য যে ডেটা ব্যবহার করা হচ্ছে তার মধ্যেই মানুষের কোনো পক্ষপাত লুকিয়ে থাকে, তখন এআই শুধু সেই পক্ষপাতটাকেই কপি করে না, বরং সেটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। আর তার ফল হয় বৈষম্যমূলক। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একটা গবেষণায় দেখা গেছে কিছু ফেশিয়াল রেকগনিশন সিস্টেম সাদা চামড়ার মানুষের মুখের তুলনায় কালো বা এশীয়দের মুখ শনাক্ত করতে গিয়ে 10 থেকে 100 গুণ পর্যন্ত বেশি ভুল করে। ভাবুন একবার, ডেটাতে থাকা পক্ষপাতের কি ভয়ঙ্কর একটা উদাহরণ এটা। আরেকটা ঘটনা বলি। অ্যামাজন একবার একটা এআই টুল বানিয়েছিল সেরা সফটওয়্যার ডেভেলপার খুঁজে বের করার জন্য। উদ্দেশ্যটা তো খুবই ভালো ছিল, কিন্তু সমস্যা হলো টুলটাকে শেখানো হয়েছিল মূলত পুরুষদের সিভি দেখিয়ে। ফলে এআইটা শিখে নিল যে কোনো সিভিতে মহিলাদের বা উইমেন্স জাতীয় শব্দ থাকা মানেই সেটা একটা নেগেটিভ পয়েন্ট। বুঝতেই পারছেন, শেষ পর্যন্ত টুলটা বাতিল করে দিতে হয়। আর এই পক্ষপাত কিন্তু শুধু কথার কথা না, এর বাস্তব প্রভাব কিন্তু মারাত্মক। চাকরি থেকে শুরু করে বিচার ব্যবস্থা, এমনকি স্বাস্থ্য সেবার মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় এর জন্য ভয়াবহ বৈষম্য তৈরি হচ্ছে। যেমন যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও শুধু গোষ্ঠীর কারণে কেউ চাকরি পাচ্ছে না, বা প্রেডিক্টিভ পুলিশিং টুলগুলো পুরনো বর্ণবাদী ধারণাকে আরও উস্কে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এর সমাধান কি? দেখুন, গবেষক আর পলিসি মেকাররা মূলত 3 দিক থেকে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করছেন। এক হলো টেকনিক্যাল সমাধান, মানে ডেটা আর অ্যালগরিদমকে এমনভাবে ঠিক করা যাতে পক্ষপাত কমে। 2, আইনি ব্যবস্থা, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের এআই অ্যাক্টের মতো কড়া আইন তৈরি করা। আর 3 হল নৈতিক নির্দেশিকা। ইউনেস্কোর মতো সংস্থাগুলো কিছু নিয়মকানুন তৈরি করছে যাতে পুরো প্রক্রিয়াটায় স্বচ্ছতা আর ন্যায্যতা থাকে। শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু এটাই, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন আমাদের সমাজের ভুলগুলোর আয়না না হয়ে ওঠে, বরং এটা যেন সমাজের উপকারে লাগে, একটা ভালো আর ন্যায্য ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা কি সবাই মিলে সেই দায়িত্বটা নিতে প্রস্তুত?